বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের আশা। সাক্ষাৎ করবেন ব্যবসায়ীরাও। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। গ্রামীণফোনের বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার দখলের অভিযোগ রবি ও বাংলালিংকের। হতে পারে মামলা, বলছে প্রতিযোগিতা কমিশন। অস্বীকার প্রতিষ্ঠানটির। শেয়ার বাজারে ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত। সর্বোচ্চ 5 লেনদেনে 2টি বাণিজ্যিক ভূমিকা রাখছে সংস্কার নীতি ও সূচকের উত্থান, মত বিশ্লেষকদের। চাহিদা বাড়ায় বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। বেনাপোল বন্দর দিয়ে এক মাসে এসেছে 1356 মেট্রিক টন। দাম না কমায় ক্ষোভ ক্রেতার। এবং ওমরা পালনকারীদের জন্য নতুন ডিজিটাল পরিষেবা আনলো সৌদি আরব। সরাসরি অনলাইনে ভিসার জন্য করা যাবে আবেদন। সহজ হবে আবাসন, পরিবহন বুকিং। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল 10টার দিকে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এর বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। রোববার রাতেই বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সফরের প্রথম দিনেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি 5 তারকা যে হোটেলটি রয়েছে এর বাইরে এবং ভেতরে বৈঠক আসলে এখন চলছে। বেশ কিছুক্ষণ আগেই বৈঠকটি শুরু হয়েছে, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। এই আরও কিছুক্ষণ চলবে বৈঠকটি। মূলত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এই বৈঠকটি চলছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে ইসহাক দার, তিনি আজকে সকালে এই বৈঠকটি হবার কথা ছিল এবং এর পরপরই কিন্তু আমরা যেটি জানতে পারলাম যে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের, তার সঙ্গেও কিন্তু একটি বৈঠক এখানেই আয়োজিত হবে। সেটিও 11:30টার আশপাশে শুরু হবে। আসলে এখানেই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সব মিলিয়ে যেই বৈঠক ঘিরে মূলত যেই সবাই তাকিয়ে আছে, এই স্বাধীনতার পরে এই উচ্চ পর্যায়ের যে বৈঠক খুব বেশি হয়নি। আসলে এটি দীর্ঘদিন পরে এরকম উচ্চ পর্যায়ের একটি বৈঠক দুদেশের মধ্যে হচ্ছে এবং এর দিকে মূলত যেটি সবাই বলার চেষ্টা করছেন যে 5 আগস্ট পরবর্তী যেই কূটনৈতিক মেরুকরণ যেটি ছিল ভারত কেন্দ্রিক, সেটি সেখান থেকে বেরিয়ে এসে পাকিস্তানের সঙ্গেও এক ধরনের সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে, সেই সম্পর্ক তারা স্থাপন করতে চান এবং এর কিছু কিছু আমরা কিন্তু দেখছি যে আলামত, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে নেওয়ার জন্য দুপক্ষ থেকে কিন্তু আসলে চেষ্টা করা হচ্ছে একটি ইতিবাচক মনোভাব নিয়ে। একই সঙ্গে পাকিস্তানের যে অন অ্যারাইভাল ভিসার যে ব্যাপারটি ছিল, সেটিও কিন্তু খুব গত সপ্তাহের শেষ ভাগে কিন্তু সেই ঘোষণাটিও এসেছে এবং দুদেশের মধ্যে আসলে আন্তঃসম্পর্ক যেটি জনগণ পর্যায়ের, সেটিও যেন বাড়ানো যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছেন। এবং আমরা দেখছি যে এই বৈঠকে কিছু সমঝোতা স্মারক সেটি সই হওয়ার কথা রয়েছে। তবে সেই পুরোপুরি বিষয়গুলোকে এখনও কিন্তু মানে কী বিষয়ে এই সমঝোতা স্মারকগুলো হবে সেটির জন্য আরও কিছুটা ক্ষণ অপেক্ষা করতে হবে। কেননা আজকে 2টা নাগাদ পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করার কথা রয়েছে এই বৈঠক পরবর্তী এবং সেখানে আসলে আমরা জানতে পারবো ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে মূলত দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ককে উন্নত করার লক্ষ্যেই কিন্তু এই দ্বিপাক্ষিক বৈঠকটি আলোচিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে বৈঠকের সবশেষ খবর। হোটেল সোনারগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন।
গ্রামীণফোনের বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার দখলের অভিযোগ তুলেছে রবি ও বাংলালিংক। এরই মধ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে তারা। কমিশন জানিয়েছে, রবির করা অভিযোগের তদন্ত শেষ হয়েছে, হতে পারে মামলা। তবে আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছে গ্রামীণফোন। শুভ খানের রিপোর্ট। বর্তমানে দেশের 18 কোটি 84 লাখ গ্রাহককে মোবাইলে ভয়েস এবং ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর, যার মধ্যে 8 কোটি 65 লাখই গ্রামীণফোনের গ্রাহক। শুধু গ্রাহক নয়, এ খাতে প্রায় 32,000 কোটি টাকার বাজারের অর্ধেকই জিপির দখলে। এ অবস্থায় 2019 সালে গ্রামীণফোনকে বাজারে আধিপত্যকারী বা এসএমপি অপারেটর হিসেবে ঘোষণা করে বিটিআরসি। কল রেট বৃদ্ধি সহ বেশ কিছু বিধিনিষেধ দেয়া হয়। তবে সম্প্রতি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে রবি ও বাংলালিংক অভিযোগ করেছে, কম দামে সিম বিক্রি করে বাজার দখল করছে গ্রামীণফোন। এসএমপি সে সাবসিডাইজ করে, আমি তো তার ধারের কাছে যেতে পারবো না। সো দিস আর দি চ্যালেঞ্জেস দ্যাট উই হ্যাভ, যে আমরা অফকোর্স আমরা ক্ল্যারিটি চাচ্ছি যে কিভাবে এটা ঠিকঠাক করা যায়। সরকার প্রতিটি সিমে 300 টাকা কর নেয়, তবে বাজার ধরতে ভর্তুকি দিচ্ছে অপারেটররা। নথি অনুযায়ী গত বছর রবি প্রতিটি সিম 199 টাকায় আর গ্রামীণফোন 169 টাকায় বিক্রি করেছে। রবি বিক্রেতাদের সর্বোচ্চ 89 টাকা কমিশন দিয়েছে আর গ্রামীণফোন দিয়েছে 122 টাকা। ফলে কমিশন বাদ দিলে জিপি সিমের আসল দাম দাঁড়ায় 47 টাকা, যা রবির চেয়ে 57% কম। এ অবস্থায় রবি বলছে, এসএমপি অপারেটর হয়েও প্রতিযোগিতা আইন লঙ্ঘন করে যাচ্ছে জিপি। প্রিডিটরি প্রাইসিং এর মাধ্যমেই সিম বিক্রি করছে, সাবস্ক্রাইবার অ্যাকুইজিশন করছেন। আমরা বাধ্য হচ্ছি একই প্রসেস ফলো করতে। কম্পিটিশন কমিশন জরুরিভাবে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। তবে অভিযোগ নাকচ করে দিয়েছে গ্রামীণফোন। আমরা মনে করি না যে আমরা কোনো নিয়ম ভঙ্গ করেছি। আমাদের যার নিয়ম, যার রেগুলেশন, তার মধ্যে থেকেই আমরা সবকিছু করছি। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বলছে, রবির করা অভিযোগের তদন্ত শেষ হয়েছে। মামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। অনুসন্ধানকারী কর্মকর্তা ওরা একটা রিপোর্টও সাবমিট করেছে। আমরা এখন ওই গ্রামীণকে আমরা ডাকবো আর কি হিয়ারিং এর জন্য। আর বাংলালিংকের অভিযোগের তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে কমিশন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলে যাচ্ছি পরের সংবাদে। 1 বছর আগেও শেয়ার বাজারে ব্যাংকে তেমন কোনো উপস্থিতি ছিল না। সেখানে গত 3 মাসে সর্বোচ্চ লেনদেনে থাকা 5টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাণিজ্যিক 2টি ব্যাংক। অন্যদিকে ব্যাংক মার্জারের প্রভাবও রয়েছে বিনিয়োগের এই বাজারে। বিশ্লেষকদের মত, আর্থিক খাত সংস্কারের নীতি ও পদক্ষেপে সূচকের উত্থানে ভূমিকা রাখছে ব্যাংক খাত। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত বছরের আগস্টের পর ইসলাম নিয়ন্ত্রণাধীন ইসলামী ধারার ব্যাংকগুলোতে হরিলুটের তথ্যে শেয়ার বাজারে দর পড়তে থাকে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের শেয়ার। খেলাপি ঋণ, ব্যাংকের সক্ষমতা, তারল্য দায়ের অসমন্বয় অবস্থানের কারণে অনেক ব্যাংক নিয়েও প্রশ্ন ওঠে। আন্ডারলাইন ব্যাংকের যে অন্তর্নিহিত শক্তিটা, সেটা যদি মানুষ বোঝে এবং মূল্যায়ন করে। তবে বোর্ড পুনর্গঠনের পর ইসলামী ব্যাংকের শেয়ারের দর ফিরতে শুরু করলেও খাদের কিনারায় থাকা অন্য ব্যাংকগুলোর শেয়ারের দর এই মুহূর্তে ফেস ভ্যালুর থেকেও কম। অন্যদিকে দুর্বল ব্যাংকের আমানতকারীরা বাণিজ্যিক ব্যাংকে যুক্ত হওয়ায় কয়েক গুণ বেড়েছে এসব ব্যাংকের শেয়ার। গত 3 মাসের হিসেবে শেয়ার বাজারের সর্বোচ্চ লেনদেন হওয়া 5টি প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দর বেড়েছে 30% এবং সিটি ব্যাংকের শেয়ারের দর বেড়েছে 25.26%। এর পরপরই প্রতিযোগিতায় এগিয়ে আছে মিডল্যান্ড ব্যাংক। মনে হয় যে কিছু ব্যাংক ইসলামী ব্যাংকের মতো হয়তো উত্তরণ পেয়ে যাবে, বাকি ব্যাংকগুলোর সমস্যা হয়তো একীভূত না করা পর্যন্ত হয়তো সমস্যার সমাধান হবে না। তেমন কনফিডেন্স নাই, বাট এই সকল ভালো ব্যাংক যেগুলো আছে সেগুলোর উপরে মোটামুটি কনফিডেন্স আছে। এই মুহূর্তে শেয়ার বাজারের তালিকাভুক্ত ব্যাংক 36টি। খাত সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, সঞ্চয়পত্রে সুদের হার কমিয়ে বাজার সমন্বয় এবং মুদ্রানীতিতে আর্থিক খাতের ভিত্তিগুলোতে দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ শেয়ার বাজারমুখী করেছে বিনিয়োগকারীদের। তার মানে ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং অ্যান্ড ইটস জাস্ট দ্য বিগিনিং অফ দ্যাট। একই সাথে শেয়ার বাজারকে শক্তিশালী করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষমতায়ন বাড়ানো ও শেয়ারের দর বাজার ভিত্তিক ছাড়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের।
সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। দেশের চাহিদা বাড়ায় ভারত থেকে আমদানি বেড়েছে কাঁচামরিচের। কেবল বেনাপোল বন্দর দিয়ে গত এক মাসে এসেছে 1356 মেট্রিক টন। তবে দাম না কমায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। বিক্রেতারা বলছেন চাহিদা যোগানের উপর নির্ভর করে দাম নির্ধারণ করছেন তারা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বৃষ্টি বর্ষায় কখনো কখনো সরবরাহে টান পড়ে বাজারে বেড়ে যাচ্ছে কাঁচা মরিচের দাম। যোগান বাড়িয়ে দাম কমাতে ভারত থেকে গেল 12 জুলাই থেকে বেনাপোল বন্দর দিয়ে মরিচ আমদানি করছেন ব্যবসায়ীরা। 20 আগস্ট পর্যন্ত এসেছে 1356 মেট্রিক টন। তবে দেশের বাজারে দাম কমাতে পারছে না ভারতীয় মরিচও। গত মাসে প্রতি কেজি যেখানে বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকায়, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 280 থেকে 300 টাকায়। অথচ আমদানির নথি বলছে সব খরচ মিলিয়ে বেনাপোল বন্দর পৌঁছাতে প্রতি কেজির দাম পড়ছে সর্বোচ্চ 80 থেকে 85 টাকা। বাজারে অনেক বেশি দামের কারণ হিসেবে নানা ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন আমদানিকারকরা। বলছেন হাত বদলেই বাড়ছে দাম। পেঁয়াজ এবং কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে, সেই দামের উপর নির্ধারণ করে বাজারের দর নির্ধারণ করা হয়, তাহলে সাধারণ মানুষ অনেক কম দামে ক্রয় করতে পারবে। দাম কমছে না, আমাদের কিনতে কষ্ট হচ্ছে। 2 থেকে 3 হাত বদল হলে তখন মনে করেন যে সেটা দাম বেড়ে যায়। বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে মরিচ হচ্ছে না, উঠাইতে পারতেছে না, এই জন্য জাল আমদানি করতে হইতেছে। ভারত থেকে মরিচ আমদানি হচ্ছে খুবই কম, যার কারণে 220 টাকা থেকে 280 টাকা পর্যন্ত মরিচের দাম বৃদ্ধি পাইছে। আমদানি বাড়লে দাম কমে আসবে, তাই বাড়ছে আমদানিও। চাহিদা বাড়ায় বেনাপোল বন্দর দিয়ে মরিচের আমদানি বেড়েছে। এটা খাওয়ার উপর মান পরীক্ষা করে আমরা দ্রুত ছাড়করণের ব্যবস্থা করব। কৃষি মন্ত্রণালয়ের তথ্য, দেশে প্রতি বছর কাঁচা মরিচের চাহিদা প্রায় 15 লাখ মেট্রিক টন। স্থানীয়ভাবে উৎপাদিত হয় 14.5 লাখ টনের বেশি। সময় সংবাদ, বেনাপোল। ক্রেতা সংকটে হিলি স্থলবন্দরে কমেছে আমদানিকৃত কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচের দাম কমেছে 80 টাকা পর্যন্ত। হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায় চলতি মাসের 22 তারিখ পর্যন্ত 159 ট্রাকে 1308 মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। এতে মাত্র দুদিনের ব্যবধানে 180 টাকা কেজির কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। ফলে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও নাখোশ আমদানিকারকরা। গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বিতীয় এক্সপ্রেসওয়ে, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি সড়ক রেল উপদেষ্টা ফাউজুল করিম খান আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করেছেন। আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্ত থেকে গাজীপুরের ভোগড়া হতে নারায়ণগঞ্জের 300 ফিট হয়ে যে সড়কটি, আসলে এই সড়কটি আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, এই সড়কটি খোলার সাথে সাথেই কিন্তু দেশের সড়ক পরিবহনে কিন্তু এক ধরনের যোগাযোগ ব্যবস্থায় এক ধরনের নতুন দ্বার উন্মোচিত হলো। কেননা উত্তরাঞ্চলের সাথে চট্টগ্রামের যে সরাসরি যোগাযোগ সেটি কিন্তু এই পথ ধরেই হবে। আমরা জানি যে চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণ পণ্য সারা দেশে কিন্তু নিয়ে যাওয়া হয়। সেই জন্য একমাত্র ভরসাস্থল রাজধানী ঢাকা, সেই রাজধানী ঢাকার মধ্য দিয়ে কিন্তু এই যানবাহনগুলো চলাচল করেন, যার ফলে ব্যাপক ভোগান্তি অর্থাৎ ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই যানজট কমিয়ে, সড়কের দূরত্ব কিছুটা কমিয়ে আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকভাবে এই সড়কটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা জানিয়ে রাখি যে এই সড়ক ধরে চট্টগ্রাম থেকে সরাসরি উত্তরাঞ্চলে যাবে আসলে পণ্যবাহী যে যানবাহনগুলো সেগুলো, এবং তার পাশাপাশি এই সড়কটি সারা দেশের সাথে যুক্ত হয়েছে এবং গাজীপুর থেকে চাইলেই ময়মনসিংহ, সিলেট বিভিন্ন অঞ্চলে অর্থাৎ সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সড়কটি আসলে পণ্যগুলো আসলে নিয়ে যাবেন। আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে এই সড়কটির মাধ্যমে বিশেষ করে গাজীপুর, আপনারা নিশ্চয়ই জানেন, ব্যাপক শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকার যে শিল্পের যে পণ্যগুলো অর্থাৎ গার্মেন্টসের প্রতিষ্ঠানের পণ্যগুলো সেগুলোও কিন্তু আমরা জানি যে
চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের ভোগান্তি সৃষ্টি। আমরা যেমনটি জানতে পেরেছি প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে কিন্তু যাত্রা শুরু করা হয়েছিল এবং তার মধ্যে আজকে 18 কিলোমিটারের উদ্বোধন হলো এবং বাকি অংশ 26 সালের জুনের মধ্যে কিন্তু শেষ করার কথা রয়েছে এবং চীনা প্রতিষ্ঠান এই প্রকল্পের দায়িত্বে রয়েছে। তো এই ছিল গাজীপুরের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সবশেষ তথ্য আমার কাছে। প্রথম কার্যদিবসে প্রথম ঘন্টায় ইতিবাচক ধারায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম ঘন্টায় প্রধান সূচক DSEX 13.41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,388 পয়েন্টে। DSS 30 সূচক 10.27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,099 পয়েন্টে। প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে 372 কোটি টাকা। এর মধ্যে দাম বেড়েছে 193টি প্রতিষ্ঠানের, দাম কমেছে 140টির এবং অপরিবর্তিত রয়েছে 56টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভনে নেত্রকোনার বারহাট্টায় অন্তত 5টি গ্রাম থেকে প্রায় 25 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি অভিযুক্ত গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামে কোনো এনজিও তালিকাভুক্ত নয় বলে নিশ্চিত করেছে সমাজসেবা অধিদপ্তর। আর পুলিশ বলছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঠাকুরাকোনা বাজারে 3 আগস্ট 2 যুবক স্থানীয় আনোয়ার প্লাজা নামে একটি বাড়ির মালিকের সঙ্গে কক্ষ ভাড়ার বিষয়ে প্রাথমিক কথা বলেন। এই সময় তারা নিজেদের গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামের এক এনজিও কর্মী বলে দাবি করেন। 3 থেকে 6 আগস্ট তারা ওই গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে সংস্থার নানা প্রলোভন দেখান। ছালিপোড়া, বাউসি, বাইশদার, কদম দেউলি সহ 5টি গ্রামে 25টি সমিতি গঠন করে তারা। এলাকাবাসী জানান স্বল্প সুদে ঋণ বিতরণের কথা বলে জামানত হিসেবে প্রত্যেকের কাছ থেকে গড়ে 11,000 টাকা করে নেয় ওই যুবকেরা। 10 আগস্ট জামানতের বিপরীতে ঋণের টাকা বিতরণের কথা থাকলেও গা ঢাকা দেন তারা। এর মধ্যে অন্তত 25 লাখ টাকা জমা দেন গ্রামবাসী। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা বারহাট্টা থানায় লিখিত অভিযোগ করেন। 2 জন লোক আসলো, 1 লাখ করে টাকা দিব, 1 বছরে 10,000 টাকা সুদ দিলেই হবে। গরম করছি 16,100 টাকা জমা দিছি, আমার 3 লাখ টাকা দিব রবিবারে। সন্ধ্যার সময় হেরা উদাও। এদিকে আনোয়ার প্লাজায় ভাড়ার বিষয়ে প্রাথমিক কথা বলার পর আর মালিকের সঙ্গে দেখা করেনি অভিযুক্তরা। সমিতি আসছিল, এখানে ভাড়ার কথাবার্তা চলছিল, এখনো তারা বায়নাপত্র করে নাই। জেলা সমাজসেবা অধিদপ্তর বলছে গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামে কোনো এনজিও তাদের তালিকাভুক্ত নয়। আর পুলিশ বলছে অভিযোগ পাওয়ার পর বিষয়টির তদন্ত করা শুরু হয়েছে। এই সংগঠনটা আমাদের নেত্রকোনা জেলা অবস্থিত নয়। যদি সমাজসেবা নিবন্ধন সংস্থা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা খতিয়ে দেখব তাদের গঠন তাদের কার্যপরিধি কী রয়েছে এবং তারা কী কাজটা করতে পারে। এই অভিযোগটা যখন পেয়েছি এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং এর সাথে এই প্রতারণার সাথে যারা জড়িত প্রত্যেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে নেত্রকোনায় 700 বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে কাজ করছে। সময় সংবাদ, নেত্রকোনা। বাণিজ্য। টানা কয়েক সপ্তাহের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ফসল ও শত একর জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে গবেষণার ফসল। বাসভবনে পানি আটকে থাকায় দুর্ভোগে রয়েছেন কর্মচারীরাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পুরো বর্ষা মৌসুমে জলের সঙ্গে বসবাস। গত 5 বছর ধরে এমন ভোগান্তি। বছরের অর্ধেক সময়ই জলাবদ্ধতার কবলে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। পানিতে তলিয়ে 75 একর জমির চীনাবাদাম, ধান, লাউ, করলা ও পেঁপে গাছের ক্ষতি হয়েছে। একই কারণে 50 একর জমিতে আবাদ করা সম্ভব হচ্ছে না। এছাড়া গবেষণা কেন্দ্রের বাসভবনে পানি আটকে থাকায় নোংরা পানি মারিয়ে চলাচল করতে হয় কর্মকর্তা কর্মচারীদের। শাকসবজি অনেক ক্ষতি হয়েছে, অফিসের আশেপাশে পানি তলিয়ে গেছে। বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত এবং হাটঘাট বাজার
অফিস করার সমস্যা, ঘরের ভিতরেও পানি, গোসল করতে অসুবিধা হচ্ছে, টয়লেটে যাইতে অসুবিধা হচ্ছে, পানি পারানোর পরে হচ্ছে পায়ের ভেতর ঘা হইতেছে, তারপরে বাসায় সাপ ঢুকতেছে, অনেক সমস্যা। ছোট ছোট পোলাপান আছে যারা হচ্ছে বাইরে বেরোতে পারতেছে না। পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতা অভিযোগ গবেষণা কেন্দ্র সংশ্লিষ্টদের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সাপ নিয়ে আতঙ্ক আছে, এরা বাসাতেই বাইরে বের হতে পারে না, তাতে অফিস করাও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যে পানিগুলো জমেছে সেগুলো কিভাবে দ্রুত অপারেশন করা যায়, আমি ইঞ্জিনিয়ার দপ্তর সহ সকলকে নিয়ে বসতেছি এবং আমরা পরামর্শ করে দেখছি যে আমাদের সহ অথবা কোথাও যদি কেটে দিতে হয় আমরা সেটাও কেটে দিব। আমরা আমাদের টিম নিয়ে সেখানে আমরা যাব। কৃষির চাহিদা ও গবেষণা পরিচালনার জন্য 1976 সালে প্রতিষ্ঠা করা হয় জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। পৌরসভাকে প্রতি বছর গড়ে 9 লাখ টাকা করে কর দেয় প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, জামালপুর। ঢাকায় শুরু হলো ভারতের অ্যাপোলো ক্লিনিকের যাত্রা। দেশের মানুষকে বৈশ্বিক মানের চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করছে ক্লিনিকটি। এটি পরিচালনা করবে বাংলাদেশের JMI স্পেশালাইজড হাসপাতাল। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই ক্লিনিকের উদ্বোধন করা হয়। অ্যাপোলো ক্লিনিক বাংলাদেশে এই প্রথম। এর আগে বসুন্ধরা এলাকায় অ্যাপোলো হাসপাতাল ছিল। অ্যাপোলো হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপোলো ক্লিনিকটি চালু হচ্ছে ধানমন্ডির 7 মসজিদ রোডে। অ্যাপোলো ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে JMI গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বমানের চিকিৎসা দেশে পাওয়া গেলে মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। Thank you so much, sir, for your inspiring work. At every step, proper professional. I mean, you have expected globally, but my people, especially who are very important as well. I would like to thank Mr. Nabil as well. Nabil, thank you. Welcome to all of our distinguished guests. এ সময়ের বাণিজ্য। ফেডের সুদ হার কমানোর ইঙ্গিত, স্থিতিশীল রয়েছে স্বর্ণের বিশ্ববাজার। নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান এই ধাতুর দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। 2.27% বেড়ে $3.9 ছুঁয়েছে রূপার দাম। মার্কিন ফেডারেল রিজার্ভের বার্ষিক সম্মেলনে সেপ্টেম্বরে সুদের হার কমানোর ইঙ্গিত দেন সংস্থাটির চেয়ারম্যান জেরোম পাওয়েল, যার ইতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম স্থিতিশীল আছে $3,371। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 1% কিছুটা বেশি। সপ্তাহ ব্যবধানে 2.27% বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স বিক্রি হচ্ছে $39। এর আগে জুলাইয়ের শেষে রূপার দাম উঠেছিল সর্বোচ্চ $39.5। 0.44% কমে প্রতি পাউন্ড কপারের দাম ঠেকেছে $4.45। তবে সপ্তাহ ব্যবধানে প্রায় 1.5% বেড়ে আউন্স প্রতি প্লাটিনাম বিক্রি হচ্ছে প্রায় $1,351। বাণিজ্য। সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনকারী মুসল্লিদের জন্য উন্মোচিত হলো নতুন ডিজিটাল পরিষেবা নুসুক ওমরাহ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা সরাসরি অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবাসন, পরিবহন সহ নানা সেবার বুকিংও সম্ভব হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর লাখ লাখ মুসল্লিকে হজ করতে সৌদি আরবের ভিসা আবেদনের সময় নানা ধরনের জটিলতায় পড়তে হয়। তবে এবার কোনো ধরনের এজেন্ট, ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারী ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন তারা। সম্প্রতি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নুসুক ওমরাহ নামের পরিষেবাটি উদ্বোধন করে। সৌদি মন্ত্রণালয় জানায়, ওয়েবসাইট umrah.nusuk.sa এর মাধ্যমে খুব সহজেই ভিসার আবেদন করা যাবে। নুসুক ওমরাহ নামের নতুন এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে বিভিন্ন বিকল্প সুবিধাও গ্রহণ করা যাবে। মুসল্লিরা চাইলে এর মাধ্যমে পূর্ণাঙ্গ প্যাকেজ নিতে পারবেন। আবার ভিসা, হোটেল বুকিং, পরিবহন বা সাংস্কৃতিক ভ্রমণ আলাদাভাবে বুক করার সুযোগও থাকছে।
প্ল্যাটফর্মটি 7টি ভাষায় চালু হয়েছে এবং এটি সরকারি ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত। এতে আবেদন থেকে শুরু করে ভিসা প্রদানের প্রতিটি ধাপ অনলাইনে সম্পন্ন হবে। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ পরিশোধের ক্ষেত্রে একাধিক বিকল্প সহ এই উদ্যোগ উমরা যাত্রাকে করবে আরো মসৃণ ও নিরাপদ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সৌদি আরবের ভিশন 2030 এর অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য দেশটিতে পরিষেবার মান উন্নয়ন এবং ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়কে নিরাপদে উমরা পালনের সুযোগ করে দেওয়া। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বের অন্যতম প্রভাবশালী আবাসন কোম্পানি থেকে সবচেয়ে ঋণগ্রস্ত কোম্পানিতে পরিণত হয়েছে চীনের এভারগ্র্যান্ড। $5,100 কোটি বাজার মূল্য বর্তমানে নেমেছে মাত্র $28 কোটি 20 লাখ। দেউলিয়া হয়ে পড়া কোম্পানিটি এবার বাদ পড়ছে হংকং স্টক এক্সচেঞ্জ থেকে। এভারগ্র্যান্ডের এই তালিকাচ্যুতিকে চীনের আবাসন খাতের স্বর্ণযুগের ইতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আকাশছোঁয়া দালান, ঝকঝকে অ্যাপার্টমেন্ট গত শতকের 90-এর দশকে চীনের অর্থনীতিতে বড় অবদান রাখতে শুরু করে নির্মাণ ও আবাসন খাত। 1997 সালে দেশটির আবাসন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্র্যান্ড। 2009 সালে এভারগ্র্যান্ড নাম লেখায় হংকং স্টক এক্সচেঞ্জে। খুব দ্রুত শেয়ারের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে। কোম্পানির বাজার মূল্য $900 কোটি থেকে বেড়ে দাঁড়ায় প্রায় $5,100 কোটি। এরপর উল্টে যায় মুদ্রা। বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন কোম্পানি হিসেবেও নাম লেখায় এভারগ্র্যান্ড। 2021 সালে প্রথমবার ঋণখেলাপি হয় এভারগ্র্যান্ড। একই বছর যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষিত হয় কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির বাজার মূল্য নেমে এসেছে মাত্র $28 কোটি 20 লাখ। যে কোম্পানিটির শেয়ার একসময় বিক্রি হতো 31.39 হংকং ডলারে, সর্বশেষ যখন 19 মাস আগে শেয়ার হাত বদল হয় তার মূল্য ছিল কেবল $0.16 হংকং ডলার। কোম্পানিটির বিরুদ্ধে 2024 সালের জানুয়ারিতে লিকুইডেশনের আদেশ দেয় আদালত। এরপর থেকেই শেয়ার লেনদেন বন্ধ। আর আগামীকাল 25 আগস্ট হংকং স্টক এক্সচেঞ্জ থেকে চিরতরে বাদ পড়ছে এভারগ্র্যান্ড। একসময় চীনের মোট জিডিপির 1/4 অবদান ছিল আবাসন খাতের। এভারগ্র্যান্ডের এই তালিকাচ্যুতিকে শুধু একটি কোম্পানির তালিকাচ্যুতিই নয়, চীনের আবাসন খাতের স্বর্ণযুগের ইতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের আশা। সাক্ষাৎ করবেন ব্যবসায়ীরাও। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। গ্রামীণফোনের বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার দখলের অভিযোগ রবি ও বাংলালিংকের। হতে পারে মামলা, বলছে প্রতিযোগিতা কমিশন। অস্বীকার প্রতিষ্ঠানটির। এবং শেয়ার বাজারে ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত। সর্বোচ্চ 5 লেনদেনে 2টি বাণিজ্যিক ভূমিকা রাখছে সংস্কার নীতি ও সূচকের উত্থান, মত বিশ্লেষকের। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গেই থাকুন সময়।